কদিন আগে এমন হলে কটা দিন বেশি পেতাম, আরও আকাশ আরও বাতাস লিখে দিত তোমার নাম। শুধু আমি নই, ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনাদের সঙ্গে আছে আমি পাভিল ইসলাম, আর আপনাদের সাথে এই মুহূর্তে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী অভিনয়শিল্পী রুনা খান, এবং আছেন সম্মানিত শিক্ষক এবং নির্মাতা ডক্টর তৌফিক আলাহি। আপনারা কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি প্রথমেই ডক্টর তৌফিক আলাহির কাছে আসতে চাই যে আগামীকাল রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হতে যাচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র নীলপদ্ম। গত বছর নিউ ইয়র্কের সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের পর এবার ঢাকায় চলচ্চিত্রটির প্রদর্শনী হচ্ছে 15 জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে। কেমন লাগছে, অনুভূতি কেমন? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই ভালো লাগছে। চলচ্চিত্র আপনি জানেন সন্তানের মতো, দীর্ঘদিন লালন পালনের পরে জি, যখন সেটি পর্দায় আসে তো খুবই ভালো লাগে। আমার চলচ্চিত্রটি 2024-এর এপ্রিলের শুরুর দিকে পোস্ট প্রোডাকশন শেষ হয়েছে। তো তখনই প্রথম নিউ ইয়র্কে এপার বাংলা ওপার বাংলা মিলে একটি বড় চলচ্চিত্র আসর হয়েছিল, সুচিত্রা সেন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেও প্রথম প্রিমিয়ার হয় আর কি। সো ইটস রিয়েলি গ্রেট দ্যাট ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম, বাংলাদেশে আমার প্রথম কোনো, এবং নিঃসন্দেহে নীলপদ্ম আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। আপনি জানেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরো এশিয়ার মধ্যে একটি খুব বৃহৎ একটি চলচ্চিত্র উৎসব এবং বড় একটি আসর। তো সেখানে বাংলাদেশ প্যানোরামায় আমাদের চলচ্চিত্রটি স্থান পেয়েছে, এরকম খুবই আনন্দ লাগছে। আমার যারা টিমে ছিল, স্পেশালি রুনা খান এবং আরও যারা ছিল, রাশেদ মামুনুর অপু, তারপরে শাহেদ আলী, সুজাত শিমুন, রোকেয়া প্রাচী, এবং আমার টিমে যারা ছিল চিত্রগ্রাহক নাহিয়ান, বেলাল, মিউজিকে যারা কাজ করেছে। সো সবার সম্মিলিতভাবে একটি, ইটস নট মাই, তা আমার একক কোনো কিছু সৃষ্টি না, সবার সব কিছু প্রচেষ্টায়, দীর্ঘদিনের চেষ্টায় একটা কিছু করার চেষ্টা করা খুবই ভালো লাগছে। কেমন ছিল ছবি নির্মাণের অভিজ্ঞতা? হ্যাঁ, ছবি নির্মাণের অভিজ্ঞতা কেমন ছিল? ছবি নির্মাণের অভিজ্ঞতা আসলে খুবই খুবই অদ্ভুত সুন্দর, আবার অনেক বিড়ম্বনাও হয়েছে। রুনা আছে, রুনা ভালো বলতে পারবে। তবে যেটি বলতে চাই যে কয়েকটা স্টেজে হয়েছে। আমার চলচ্চিত্রটা আসলে সেক্স ওয়ার্কারদের নিয়ে, এবং একটি সেক্স ওয়ার্কার যে চরিত্রটি নীলা, যেটি রুনা করেছে, সে ডিড ফ্যান্টাস্টিক জব। তো সেখানে আসলে যে জার্নিটা আমরা যেটা করেছিলাম, আমরা আসলে পুরো ওই যৌনপল্লীতেই কাজ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে দৌলতদিয়া ব্রথেল এশিয়ার মধ্যে একটি বৃহৎ একটি ব্রথেল, যৌনপল্লী। তো সেখানকার জীবন, প্রত্যেকটি নারীর গল্প এক এক রকম আর কি। তো সেখান থেকে একটি ক্যারেক্টারকে ধরে কাজ করা আর কি। তো সেইখানে আসলে আমার যেটা প্ল্যান ছিল, আপনি জানেন চলচ্চিত্র বলতে বিশাল সেট, লাইট, প্রপস, কস্টিউম, উই ডিডন্ট গো দ্যাট ওয়ে। আমরা আসলে করেছি যে অ্যাজ ইট ইজ, এবং যে ঘরগুলোতে তারা থাকে, যে ঘরে, যে বেডে তারা কাজ করে, রিয়েলিস্টিক জায়গা, একদম রিয়েলিস্টিক জায়গা। ইভেন ওখানে আমার ক্যামেরা সেটআপ বসানোর মতো জায়গা ছিল না। আমি আমার যে ডিওপিকে বলেছি, ডু ইট, বিশাল আলোর পসরা, বিশাল সাজসজ্জা, আই ডোন্ট নিড ইট, দরকার নাই। সেগুলোর গল্প আলাদা, এই গল্পটা আমাদের মতো, আমাদের গল্পটা যেন বলা যায়, হ্যাঁ, ফিল্ম ন্যারেটিভটা যেন ঠিক থাকে সেই জায়গাটায়। তারপরে কিছু ঢাকার পার্ট ছিল, এমনও হয়েছে কোনো কারণে হয়তো শুটিং মিস হয়ে গেছে, রিস্কেডিউল করতে হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ আমার সকল অভিনয়শিল্পী, স্পেশালি রুনা খানের কথা বলছি। তো তারা সবাই আমাকে কোঅপারেট করেছে, সবাই রিস্কেডিউল করেছে, সময় বের করে দিয়েছে। আর একটা গড ব্লেসিংস ছিল, ঢাকার বস্তিতে গার্মেন্টস শ্রমিকরা যেখানে থাকে এক্স্যাক্টলি ঠিক সেম জায়গায় নিচ্ছে। আমি কোনো সেট করি নাই, আমি কোনো বিশাল কোনো লাইট করে নেই, প্রপস করে নেই। যেই ড্রেসগুলো ওরা ব্যবহার করে, যেই যৌনকর্মীরা যেই সাজসজ্জা করে, এবং শুধু তাই না, আমার একটা শিশু বাচ্চা আছে, আমাকে অনেকে বলেছে, স্যার আপনি শিশু শিল্পী একটা নিলেন না কেন, প্রফেশনাল কাজ? না,
একজন যৌনকর্মীর যে সন্তান, শিশু সন্তান, তাকে দিয়েই করিয়েছি। আমি বলছি এক্স্যাক্ট অভিনয় করতে হবে না, ওকে ওর মতো খেলতে দাও, ওর মতো করতে দাও। অ্যান্ড ডিওপিকে বলেছি জাস্ট ক্যাপচার ইট, লেটস সি। রাইট, আমরা এই গল্পে আবার আসবো। আমরা একটু রুনা খানের কাছে আসতে চাই যে এই ছবিতে আপনি নাম ভূমিকা অভিনয় করেছেন নীল, রাইট? নীলা। নীলা। তো যেখানে আপনাকে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে, তো দৌলতিয়ার জন্যপল্লীতে এর শুটিং হয়েছে আমরা শুনলাম, ডিরেক্টর বলছিলেন। আপনার কাজের অভিজ্ঞতা কেমন? আমার কাজের অভিজ্ঞতা দারুণ, অসাধারণ। দৌলতিয়াতে যেটা হয়, আমি যেহেতু একজন পেশাদার ও মানে অভিনয় কর্মী, তো কাজের সুবাদে আমার আসলে দেশের অনেক জায়গায় যাওয়া হয়েছে, শুটিং করা হয়েছে, কিন্তু দৌলতিয়াতে আমার আগে কখনো যাওয়া হয়নি। আমি প্রথম গেলাম শুটিংয়ের জন্য। এবং সেখানকার সময়, সেখানকার ওখানকার মেয়েরা, আমি বারবারই বলবো যে ওখানে যারা থাকে, যারা ওখানকার মেয়েরা, ওরা আমাদেরকে এত সহযোগিতা করেছে যে যেটা হয় যে শুটিংয়ে একটা টিম যখন যাওয়া হয় তখন একটা অনুমতি পারমিশন নিয়েই কিন্তু যাওয়া হয়, কিন্তু তারপরও আমাদের কয়েকটা দৃশ্য ছিল যে ওখানে যে মেয়েরা থাকে ওরা সেই দৃশ্য অভিনয় করেছে। তো যে কথাটা তৌফিক ভাই বলছিলেন যে ওদের কস্টিউম, ওদের মতো দেখতে, তো আমি ঢাকা মানে যে কস্টিউম আমরা নিয়ে গিয়েছি, যাবার পর দেখছি যে ওই ধরেন একটা দৃশ্যে আরো 5 জন আছে, সেই 5 জনের সাথে আমাকে একটু আলাদা মনে হচ্ছে, আমার কস্টিউমটা ওদের মতো হচ্ছে না। হ্যাঁ, তো তখন আমরা চিন্তা করলাম কি করব। তারপর তৌফিক ভাই মানে সুমন ভাই সহকারে সবাই মিলে বানালো। তারপর বললো যে আপু মানে আমি ওরা একজন আমাকে বললো যে আপু তুমি এটা পরো, এই কাপড়, ওদের কাপড় পরে আমি কাজ করলাম। এবং শীতের সময় শুটিং করেছি আমরা দৌলদিয়াতে। যেটা হয় ঢাকায় তো অত বেশি ঠান্ডা আর পড়ে না, খুব বেশি গরম কাপড় নিয়ে যাইনি। নদীর পাড়ে, তাই না? কাছাকাছি নদী। হ্যাঁ, কিন্তু ওখানে ঠান্ডা অনেক বেশি। তো তারপরে গিয়ে দেখা গেলো যে ওদের গরম কাপড় দিয়েই আমি শীতের মধ্যে বসে আছি। যেখানে শুটিং হচ্ছে সেখান থেকে আমাদের ক্যাম্পটা একটু দূরে, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। মানে আমাদের মনে হয়নি যে নতুন কোনো জায়গা, অপরিচিত কোনো জায়গায় কাজ করতে গিয়েছি। একেবারেই মানে আমি খুব এক লাইনে যেটা বলতে পারি যে কাজের জন্য এর চাইতে সহযোগিতামূলক আচরণ আমি খুব বেশি জায়গায় গিয়ে পাইনি। বাহ, খুবই ভালো। মানে ন্যাচারাল রিসোর্স থেকেই মানে যা নেওয়া যায়, যতটুকু নেওয়া যায়। তো আমি একটু ডিরেক্টরের কাছে আসতে চাই যে আপনার শুরুটা হয়েছিল যে একটি আপনার নাটক নির্মাণের মধ্য দিয়ে, এবং সেটা এনটিভিতে মানে প্রচার হয়েছিল, আমার মনে আছে এখনো। মেহজাবিন চৌধুরী অভিনীত সেই নাটকের নাম ছিল, আমি যদি ভুল না করি, অনামিকার নীল উপাধ্যায়। তো ছবির পরিকল্পনা করলেন কবে? আচ্ছা, যেটি হচ্ছে যে আমি আসলে দেশের বাইরে দীর্ঘদিন ছিলাম। এনটিভিতে আমার নাটক গিয়েছে প্রথম, দ্যাটস ট্রু, 2018। আসার পর আমি তখন টুকটাক টেলিভিশনে কিছু ফিকশন কাজ করছিলাম। কিন্তু আমি দেশে যখন ছিলাম এর আগে, দেশের বাইরে চলে যাওয়ার আগে, আমার কিন্তু টেলিভিশনে অনেক কাজ গিয়েছে আগে। আচ্ছা। আর আমি স্পেশালি আমি ইন্টারন্যাশনাল এনজিওস যেগুলো আছে তাদের কমিউনিকেশন কনসালটেন্ট এবং তাদের ডকুমেন্টারি কমিউনিকেশন ম্যাটেরিয়াল সেগুলো ডেভেলপমেন্টে কাজ করে থাকি। সো আমার ওগুলো কাজ অনেক আছে। আর টেলিভিশনে ফিকশন যদি বলা যায়, সেই অর্থে আমার টেলিভিশনের প্রথম ফিকশন দ্যাট ওয়াজ অনামিকা নীল উপাধ্যায়, যেটা আমার মনে হয় আপনিও দেখেছেন। জি, নিশ্চয়ই। তো এগুলো তথ্যচিত্র ছাড়া অসংখ্য তথ্যচিত্র আছে, সরকারি বেসরকারি ইন্টারন্যাশনাল সেগুলো, এবং টেলিভিশন ফিকশন ছাড়া আমি কিন্তু এই যে ব্রথেলের কথা বলছি, ব্রথেলে বেসিক্যালি আই ডিড সাম রিসার্চ, আমার কিছু রিসার্চের কাজ ছিল। তো প্রথম রিসার্চের কাজ নিয়ে আমি প্রথমে একটা শর্ট ফিল্ম করি, 15 মিনিটস। তো সেইটা ইন্টারন্যাশনালি বেশ কয়েক জায়গায় গিয়েছে, আমি নিজেও গিয়েছি, ইয়েতে অ্যাওয়ার্ডও কিছু পেয়েছি। সেটা বিষয় না, আমার ইচ্ছা ছিল ওদের স্টোরিগুলো বলার ধরনগুলো আর কি। তখন সেইটা করার পরে আমার মনে হয় যে আসলে আরেকটা গল্প করা যায় কিনা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, এবং আমি আসলে বড় কোনো প্রডিউসারের কথা চিন্তা করি নাই। আপনি জানেন এগুলো মেনটেন করা একটু আর যেহেতু আমার মূলত পেশাটা হচ্ছে শিক্ষকতা। জি। আর আরেকটি কারণ হচ্ছে যে আমার ছাত্রছাত্রীদেরকে আমি ফিল্ম পড়াই, সো তাদেরকে আমার কোনো কাজের রেফারেন্স দিতে পারি না, এটা একটা অন্যতম কারণ। হ্যাঁ, তো সেইখান থেকে আসলে পরে এই গল্পটাতে আমি নিজে প্রডিউস করি, হেল্প নেই বন্ধু ফ্যামিলি থেকে, এই জায়গা থেকে এই চলচ্চিত্রটির আসলে
এগিয়ে যাওয়া। আপনার কাছে ছোট একটা প্রশ্ন আছে আমার, আমি এটা করতেই চাইবো যে এই যে যাদেরকে নিয়ে গল্প বা যাদের কথা ভেবে আপনি এমন একটি চলচ্চিত্র এবং আপনার জীবনের প্রথম চলচ্চিত্রে আপনি হাত দিলেন, তো সেই যৌনকর্মীদের কি দেখার সৌভাগ্য হয়েছে এই ছবিটি, বা তাদের জন্য কি আপনার কোনো ভাবনা আছে? আহ, এখনো আছে, আরো অনেকগুলো গল্প আমার কাছে আছে ইনফ্যাক্ট। না, আমি এই ছবিটির কথা বলছি। হ্যাঁ, যে এই এইখানে ছবিটি মানে মানে তারা দেখবে, মানে যাদেরকে নিয়ে গল্পটা হলো। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করেছে ওখানে সবসময় আমার দুটো ফিল্মেই, যারা আমাকে আসলে ফ্যাসিলিটেট করেছে ওই জায়গাটায়, তো কয়েকজন আসলে দেখতে চেয়েছে। আর টু বি অনেস্ট, যেটি হচ্ছে যে এক্স্যাক্টলি যারা ওখানে সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করে তাদেরকে একদম সিনে নিয়ে আসা যায়নি। হ্যাঁ, তাদের হয়তো আমি কিছু কিছু হয়তো ফুটেজ ব্যবহার করতে পেরেছি ন্যাচারালি, এবং হয়েছে কি এগুলো চুরি করে নিতে হয় টু বি অনেস্ট। হ্যাঁ, কারণ হতেছে এখন তো আর অনেক স্ট্রিক্ট, ক্যামেরা কোনোভাবে ক্যামেরা করলেই চলে যায়, খুবই স্বাভাবিক, তারা আসলে চায় না। আর আমাদের শুটিং টাইমগুলো ছিল রাতে, এই যে গলি পথ বা এগুলোতে, এবং রাতে আসলে ওই সময়গুলোতে একটু জমজমাট থাকে। হ্যাঁ, ক্লায়েন্টগুলো আসে এবং তারা খুব ব্যস্ত থাকে ইনফ্যাক্ট। তো এত কিছুর মধ্যেও ওখানকার যে লোক আমাদেরকে কোঅপারেট করেছে এবং তারা জানে যেরকম একটা গল্প হচ্ছে, সেই জায়গা থেকে যে আমরা একটা ঘর নিয়ে আমাদেরকে যেভাবে কাজ দিয়েছে, ইনফ্যাক্ট যারা রুমগুলো ছেড়ে দিয়েছে তাদেরকে আমার একটা আর্থিক দিতে হয়েছে, কারণ তার তো ওই জি, দিনের জি, কাজ জি, আর কি, জি, জি, সেগুলো। কাজ, profession। সব কিছু মিলিয়ে আমার আসলে অনেকগুলো গল্প আছে, এবং তাদের আমি সবসময় আমার আগের ফিল্মটাও আমি ডেডিকেট করেছি, এটাও কাইন্ড অফ তাদের প্রতি ডেডিকেশন। এবং আমি একটি কথা বলতে চাই যে আমি আসলে আন্ডার প্রিভিলেজড, মার্জিনালাইজড যারা আর কি, তৃণমূল যারা আসলে সবসময় সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, সেই মানুষগুলোর গল্প বলতে পছন্দ করি, চেষ্টা করি সব সময়। যারা সোশ্যালি অপ্রেসড, সাপ্রেসড, ডিপ্রেসড, সেটা আপনি অনামিকা নীলোপাধ্যায় বলেন, সেটি একটি ধর্ষিতা নারীকে নিয়ে। ধর্ষিতা নারী সম্পর্কে সোসাইটি কিভাবে দেখে। এখানে যে গল্পটি মূল বিষয়টা হচ্ছে একটি সেক্স ওয়ার্কার ইস অল ওভার দ্য ওয়ার্ল্ড, হি or she, they don't have social rights or human rights। এবং আমার যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া আছে ম্যাক্সিমাম হিউম্যান রাইটসে দেওয়া আছে। মূল গল্পই হচ্ছে মানবাধিকারের নিয়ে কথা বলা। জি, আমি এই প্রসঙ্গে আসছি। আবার আমি টুরুনা খানের কাছে জানতে চাইবো যে আপনার একটা দীর্ঘ সাংস্কৃতিক সংগ্রাম আছে। সেই টাঙ্গাইল থেকে আপনি ঢাকায় ইডেন মহিলা কলেজে পড়তে আসলেন, এবং তারপর থিয়েটার আরামবাগ হয়ে নাগরিক নাট্য সম্প্রদায়, এবং তারপর সিসিমপুর, এবং টেলিভিশন এবং ফিল্ম, মানে এই জার্নিটা সম্পর্কে আমি একটু জানতে চাই অল্প করে। এটা তো এত এত বড় জার্নি ছোট করে কি করে বলবো। আর ছোট করে যেটুকু বলা সেটুকু আপনি বলে দিলেন, ওটুকুই। হ্যাঁ, টাঙ্গাইল থেকে ঢাকায় এলাম 98-এ, বড্ডুনেসায় ভর্তি হলাম। বড্ডুনেসায় ইন্টারমিডিয়েট পড়তে পড়তে বাফাতে ভর্তি হলাম ওয়াইজঘাটে নাচ শিখতে। সেখানে রনির সাথে পরিচয় হলো। রনি আমার বন্ধু। রনির মাধ্যমে কিছুদিন থিয়েটার আরামবাগে থিয়েটার গেলাম, কিন্তু সে দলের আসলে আমার ওভাবে কোনো কাজ করা হয়নি। তারপর নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী নেওয়া হচ্ছিল, আমি আবেদন করলাম, ইন্টারভিউ দিলাম, নির্বাচিত হলাম, যুক্ত হলাম। তারপর অল্প কিছু কাজ করেছি টেলিভিশনে, একক নাটক, ধারাবাহিক নাটক, অল্প কিছু কাজ করেছি। কিন্তু আমি আসলে সিসিমপুরকেই বলি আমার পেশাগত অভিনয় জীবনে শুরু। মানে এই পেশাটা, এই শব্দটা আমি এই জন্য ব্যবহার করি যে তখনই সেটা আমার পেশা যখন আমি ওই কাজটা করে যে জীবিকা নির্বাহ করতে পারবো। তো সিসিমপুরে কাজ শুরু করার পর আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এখন আমি এই কাজটা করে আমার জীবিকা নির্বাহ করতে পারবো। সিসিমপুরে আপনি কি চরিত্র করতেন? সিসিমপুরে আমার চরিত্রের নাম ছিল সুমনা। সুমনা। হ্যাঁ, সুমনা একজন স্কুল শিক্ষিকা। আর আরেকটি চরিত্রে কাজ করতেন চঞ্চল ভাই, চঞ্চল মুকুল চরিত্রে। হ্যাঁ, সুমনা মুকুল, তারা হ্যাঁ, তাদের দুজনের একটা কি বলবো প্রেমের সম্পর্ক ছিল। তারপর একটা সময় গিয়ে তাদের বিয়ে হয়। এবং সিসিমপুর মূলত শিশুতোষ ধারাবাহিক তো, এবং 4টা খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল যারা পাপেট, হালুম, শিকু, ইকরি, টুকটুকি। তো সিসিমপুরে আমি প্রথম কাজ শুরু করেছিলাম 2005-এ। আমি টানা 10 বছর কাজ করেছি, 15 পর্যন্ত। তো সেই কাজের সুবাদেই যেহেতু টিভিতে প্রচার হতো, সেই কাজটার জন্য আমি আসলে আমি বলবো যে
দর্শকদের অনেক কাছাকাছি যাবার, বিটিভি টেলিভিশন মানে সারা খুবই দেশে- জনপ্রিয় ছিল হ্যাঁ, তখন। ভীষণ জনপ্রিয়তা বাচ্চাদের কাছে বা পরিবারের কাছে, একটা ফ্যামিলি শো যেহেতু। তো ওই কাজটা করতে করতে আসলে পরবর্তীতে আরো অন্য কাজের প্রস্তাব আসতে থাকা, যেমন অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আমি গ্রামীণ ফোনের। সেই কাজটিও বেশ আমার অভিনয় জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। তারপর মানে আপনি যেভাবে যেটা বলছিলেন যে সিনেমায় যুক্ত হবার বিষয়টা, তারপর একটা লম্বা সময় পেরিয়ে আমার বিয়ে হলো, আমার সন্তান জন্ম হলো। সিনেমায় যুক্ত হওয়ার গল্পটা আসলে শুটিংয়ের কথা যদি আমি ধরি, তাহলে আমি প্রথম সিনেমার শুটিং করি 2014-তে, সাজিদুল আওয়াল পরিচালিত ছিটকিনি। ছিটকিনি। হ্যাঁ, এবং সেই ছবিটি 14-15-তে শুটিং করি। উত্তরবঙ্গে কি হয়েছিল এটা? হ্যাঁ উত্তরবঙ্গে? হ্যাঁ, পঞ্চগড়ে শুটিং করেছিলাম আমরা। পঞ্চগড়ে একজন সে পাথর শ্রমিক, পাথর শ্রমিক। আমার চরিত্রের নাম ছিল ময়মুনা একজন Right. পাথর শ্রমিক। তারপরে 2016-তে আমি কাজ করি তৌকির আহমেদের হালদাতে। হালদাতে। হ্যাঁ, তো এই কাজগুলোতে যুক্ত হবার বিষয় হচ্ছে একই রকম, যেমন শামীম ভাই আমাকে সাজিদুল আওয়াল ছিটকিনির প্রস্তাব দিয়েছিলেন এবং তৌকির ভাই হালদাতে কাজ করবার জন্য আমার চরিত্র পছন্দ হয়েছে, আমি যুক্ত হয়েছি। তারপর সেই দুটো কাজই একটু একটু কি বলবো আমি, যে একটু কাকতালীয় ভাবে একই দিনে মুক্তি পেয়েছে, হালদা এবং ছিটকিনি, 2017 সালের 1 ডিসেম্বর। এবং যে উৎসবের কথা আমরা বলছি, তার পরের বছর এই উৎসবে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এই দুটো সিনেমাই দেখানো হয়েছিল এবং হালদা সে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় পরের বছর। তো আবার সেই উৎসবে আমার নীলপদ্ম মুক্তি পেতে যাচ্ছে এবং আমি নিজেও কিন্তু প্রথম দেখব, কারণ আমি ডাবিং করার সময় শুধু আমার অংশটুকু দেখেছি। এর আগে মানে প্রথম দেশে প্রদর্শনী হচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, আমি নিজে প্রথম দেখব। হ্যাঁ, আমার ভীষণ রকম ভালো লাগা কাজ করছে। যাক, ধন্যবাদ। ছবির জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। তো ডক্টর তৌফিক এলাহী, আপনি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করে নাটকতে, তারপর আবার ফিল্ম অ্যান্ড মিডিয়ায় চলে আসেন এবং আপনি জাপান থেকে পিএইচডি করলেন। শিক্ষকতা না নির্মাতা, মানে কোন পেশাটাকে এগিয়ে রাখবেন আর সামনের পরিকল্পনাটা কি? আই উইশ আই কুড বি এ ফিল্ম মেকার ফুল টাইম। আমার আসলে মূলত পেশা, প্রফেশন হচ্ছে টিচিং। কিন্তু যেটি বলছিলাম, আসলে আমার ভেতরে সবসময় একটা প্যাশন কাজ করে, যে জন্য বললাম যে আমি ইভেন বাইরে মাস্টার্স পিএইচডি করার আগেও কিন্তু আমি মেকিংয়ের সাথে যুক্ত ছিলাম। তো একটা সময় মনে হয়েছিল অভিনয় করবো, পর মনে হলো যে না, আমার চেহারাটা ভালো না, অভিনয় করবো। এনিওয়ে, বাট অভিনয়ের জন্য চেহারা লাগে না তৌফিক ভাই, অভিনয়টা একটু জানলেই হয়। পরে আমি চিন্তা করলাম না, বানানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। বানাই, আমি তো খারাপ না, চেষ্টা করি লিখতে পারি, এই লেখাটাকে ফিল্ম ন্যারেটিভ কিভাবে করা যায়। তারপরে যখন আমি শিক্ষকতা করলাম এবং ফিল্মের কোর্সগুলো মূলত আমি পড়াই, আই এম টিচিং মোর দেন 10 ইয়ার্স, 10 বছর ধরে জার্নালিজম, মিডিয়া, কমিউনিকেশন, ফিল্ম পড়াচ্ছি। তখন আমার মনে হয়, আমাকে অনেক সময় ছাত্রছাত্রী বলে, স্যার আপনি কিছু করছেন? তখন আমি নাটকের রেফারেন্স দিতাম। তো চিন্তা, আসলেই তো আমার কোনো ফিল্মের কোনো কাজ নাই, আচ্ছা আমি দেখি, চেষ্টা করি। দেন আই ডিড ওয়ান, আমি একটা কাজ করলাম, সেটা করার পরে কিছু আসলো, রিকগনিশন আসলো। দেন আমার মনে হচ্ছে আচ্ছা থাকুক না, সাথে রাখি, প্যাশনটাকে জিয়ে রাখি, এই দেখা যাক এখন যতদূর যাওয়া যায়। ঠিক আছে। তো রুনা খান, আপনি হালদা চলচ্চিত্রের কথা বলছিলেন এবং হালদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য আপনি সেই বছর বা মানে ওই সময়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং ছিটকিনির জন্য পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার এবং আপনি বাচসাস পুরস্কারও পেয়েছেন। তো সামনে আমি যতদূর জেনেছি আরও 5টি ছবির কাজ শেষ, মানে ছবিগুলো নিয়ে বা কাজগুলো নিয়ে কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। আমি তো একেবারে কি বলবো, আশায় বুক বেঁধে থাকি, এমন একজন মানুষ। আরও হ্যাঁ, মানে 4টি ছবির শুটিং একেবারেই শেষ করে রেখেছি, এখন মুক্তির অপেক্ষায়। এবং মুক্তির সময়গুলো আসলে পরিচালক, প্রযোজক তারা ভালো বলতে পারবেন, শুটিং যেহেতু শেষ। আরও 2টো সিনেমাতে কাজের কথা হচ্ছে, প্রাথমিক কথা। তো আশা তো করতেই পারি, মানুষ তো আশা নিয়েই বাঁচে, দেখা যাক। তো এই যে নীলা চরিত্রটির সাথে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়ার, আমরা যদি বলি যে চরিত্রের রূপান্তর হয়, তো ব্যক্তি থেকে ওই চরিত্রে, মানে নীলা চরিত্রের রূপান্তরের জার্নিটা কেমন? আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমাকে স্বীকার করতেই হবে যে সিংহভাগ কৃতিত্ব আমার পরিচালকের। কারণ আমি
আমি সবসময় এই কথাটা বলি এবং শুধু বলার জন্য বলি না, আমি খুব বিশ্বাস করি যে আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, সেটা চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি বা বিজ্ঞাপন চিত্র, মাধ্যম যেটাই হোক না কেন, বা মঞ্চ, আমার ডিরেক্টর কি বলছেন, তিনি চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, আমার চেষ্টা থাকে শুধু তার চাওয়ার কাছাকাছি আমি যেতে পারি কিনা। এবং এই ক্ষেত্রে আমি বলবো, তাফিক ভাই তিনি বলছিলেন যে তিনি একটা দীর্ঘ সময় রিসার্চ করেছেন যৌন কর্মীদেরকে নিয়ে, তিনি সেই সমস্ত তথ্য আমার সাথে শেয়ার করেছেন এবং আমি অনেক মানে তাদের জীবনের অনেক অজানা দিক বলতে আমি মানে এমন কিছু বিষয় আমি জানতে পেরেছি যেটা আমি আগে জানতাম না। যেমন একটা জিনিস আমি বলি যে যৌনকর্মীদের কোনো কবর হয় না, আচ্ছা, এটা আমি জানতাম না। মানে আমরা শুধু ওদের কাজটা জানি যে আচ্ছা ওরা যৌনকর্মী, কিন্তু ওদের জীবন, ওদের বাস্তবতা, ওদের আশা কোথা থেকে এসেছে। একটা মানুষ তো মাটি ফুঁড়ে আসে না, হ্যাঁ, একটা মানুষ ওই যে জার্নিটা বা শেষটা হলো কিভাবে, তাদের কোনো ধর্ম অনুযায়ী তাদেরকে সৎকার করা হয় না। তাদের একটু অ্যাড করি, এটা কবর হয় না বলতে উনি যেটা মিন করেছেন সেটা হচ্ছে যে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে ফুনারেলটা হয়, হ্যাঁ, সেইভাবে এক্স্যাক্টলি হয়। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। জি, প্লিজ। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো মানে তাদের জীবনের তাদের মনস্তত্ত্ব বা আরও একটা জিনিস আমি জেনেছি যে অনেক মেয়ে যারা একটা সময় গিয়ে মনে করে তারা কারো না কারোর সাথে প্রেমের সম্পর্কে, মনের সম্পর্কে জড়িয়ে যায় এবং সে জায়গা থেকে তারা আশা বা আশ্বাস পেয়ে তারা একটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তারা চেষ্টা করে, কেউ চেষ্টাও করে, কিন্তু সেই চেষ্টাটা কি আসলে আমাদের সমাজ মেনে নেয় বা সমাজ কি তাদেরকে কোনো রকম সেই জীবনটা যাপন করার অনুমতিটা কি আসলে দেয়? এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি এই কাজটা না করলে আমি এই দিকগুলো জানতে পারতাম না। এই সমস্ত তথ্য আমাকে তৌফিক ভাই দিয়েছেন। এটাই একজন অভিনেতার আসলে আমি বলবো যে সার্থকতা। সে চাইলেই তো অনেকগুলো জীবন যাপন করতে পারে না, কিন্তু যখন সে অভিনেতা হয়ে ওঠে তখন সে একজন অনেকগুলো চরিত্রের মধ্যে দিয়ে সে যেতে পারে। এই জন্যই অভিনেতার জীবন অনেক বর্ণাঢ্য। রাইট। তো রুনা খানের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা অবশ্যই জানতে চাইবো। আর এই ছবিটি কবে নাগাদ মানে হলে দেখবে দর্শক? আমাদের ইচ্ছা আছে হলে দেওয়ার জন্য, হলের জন্য কিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য কিছু প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনগুলো আমরা হয়তো ফেস্টিভ্যালগুলো শেষ হলে আমরা প্রিপারেশনগুলো ওকে হলে আমরা আশা করছি আমরা হয়তো ভবিষ্যতে প্রেক্ষাগৃহে এটা মুক্তি দিব, তখন আমরা আবার ইন ডিটেল জানাবো। আর রুনা খানের সাথে যে অভিজ্ঞতা, এই চরিত্রটার জন্য আমি অনেকবার ভাবছিলাম হু ক্যান ডু দিস, হু উইল বি দ্য বেস্ট ফর দিস ক্যারেক্টার। দেন আমার সাথে রুনার সরাসরি পরিচয় ছিল না। I was thinking of her because I know about her capability. সজলকে আপনারা চিনেন সবাই, তো সজল বন্ধু মানুষ টাইপের আর কি। তো সজলকে আমি বললাম যে রুনা আমার পছন্দ, অভিনেতা সজল, হ্যাঁ এক্স্যাক্টলি সজল নূর, তো তুমি একটু আমার কথা বলো, হ্যাঁ, আর ওর নাম্বারটা দাও, যদি বলে তাহলে। তারপর বললো যে হ্যাঁ আমি বলে দিছি, তুই একটু যোগাযোগ করিস, সমস্যা নাই, হ্যাঁ, তোর সম্পর্কে বলছে, হ্যাঁ। তো থ্যাঙ্কস টু সজল। তো ওই সজলের মাধ্যমেই আসলে রুনার সাথে আমার কাজের সূত্রপাত হলো, যেটা হলো রুনা শি ডিড হার বেস্ট। এবং আমি তার সম্পর্কে আগেও জানি সে তার কাজের প্রতি ডেডিকেশন 100% দেওয়ার চেষ্টা করে, এবং আমার অনেক রিস্কেডিউল করতে হয়েছে, সেটাতেও কোঅপারেট করেছে। একটা জিনিস ছিল যেটা আমি বলতে ভুলে গেছি, গড ব্লেসিংস। আমার ক্যারেক্টার ভেতরের যে একটা কান্না, একটা হাহাকার, একটা তীব্র একটা শূন্যতা, সেইটার একটা জায়গা আমি খুব মনে মনে চিন্তা করছিলাম, খুব মুষলধারে বৃষ্টি হইতো, আল্লাহ কি ইচ্ছা আমি জানি না। আমরা যেখানে বস্তির এখানে কাজ করছিলাম, আমি সব জায়গায় বলতে চাই এই কথাটা, ইট ওয়াজ রেইনিং, সিরিয়াসলি এত মুষলধারে বৃষ্টি হইলো, আমরা সব কিছু বাদ দিয়ে জানালায় থাকেন আমার যে নাহিয়ান ছিল, ওকে বললাম জাস্ট ক্যাপচার, মানে অরিজিনাল যে বৃষ্টি পড়তেছে টিনের চালার মধ্যে, এবং রুনার ভেতরের জিনিসটা ও বৃষ্টিটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করবে, মানে তার যে একটা মুক্তির একটা আস্বাদনের যে বিষয় আছে, কিন্তু চোখে মুখে একটা হাহাকার আছে, ওই ভেতরের হাহাকারটাকে আমি বৃষ্টিতে চাচ্ছিলাম। থ্যাংক গড, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট
কি বলবো, ইনক্রেডিবল সিন এটা আমরা পেয়েছি, একদম বিশ্বাসই হবে না যে মানে এইভাবে একটা কিছু পেয়ে যায়। এবং সেই আপনাকে খুবই আমি রিকোয়েস্ট করবো চলচ্চিত্র দেখেন, ওই সিনটা দেখলে বলবেন এত বৃষ্টি, জি, আমি নিশ্চয়ই। বৃষ্টি দেখেছি নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা কিছুদিন আগেই দেখলাম যে মানে রুনা খানের এক ধরনের কি বলবো যে ট্রান্সফরমেশন। আমি একেবারে ছোট করে জানতে চাইবো যে মা হওয়ার পর হঠাৎ কি উপলব্ধি হলো যে আমার, বা কেনই বা এই ধরনের পরিবর্তন, সেই সংগ্রামটা কেমন ছিল যে হঠাৎ করে একটা চেঞ্জ দেখলাম আমরা রুনা খানের হ্যাঁ লাইফ এবং লাইফ স্টাইলে? মানে চেঞ্জটা আসলে এটা এটা একদম আমার ব্যক্তিগত জার্নি বলতে যেটা হয় যে মাতৃত্বকালীন কারণে আমার হয়েছিল, অনেকের হয়তো হয় না, মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। আচ্ছা। আমি দীর্ঘদিন চেষ্টা করেছি কিন্তু পেরে ওঠেনি। এই 2-3 বছর আগে গিয়ে পেরেছি আসলে মার অতিরিক্ত ওজনটুকু জি, জি। কমাতে। এটা একেবারে এইটুকুই, এছাড়া আর এটা না না ঠিক আছে। তো আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং নীলপদ্ম যে চলচ্চিত্র এটার জন্য শুভকামনা জানাচ্ছি এবং নিশ্চয়ই দর্শক হলে গিয়ে ছবিটি দেখবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানেই শেষ। আর আমাদের এই আয়োজনটি আপনারা ফেসবুক, এনটিভি ফেসবুক পেজ এবং এনটিভি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।